হ্যালো, আমি ডক্টর সৌগত ভট্টাচার্য, কনসালটেন্ট নিউরোলজিস্ট। আজ এপিলেপসি অ্যাওয়ারনেস ডে। আমার যে এপিলেপসি পেশেন্টদের কিছু কোয়ারি থাকে, আমি সেই কোয়ারিগুলো নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করব। আমার পেশেন্টদের প্রথম কোয়ারি থাকে যে ডাক্তারবাবু এপিলেপসি কেন হয়। দেখুন, আমাদের ব্রেনের কিছু অংশ থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এছাড়াও ব্রেনের ভেতরে লিম্বিক সিস্টেম, অটোনমিক সিস্টেম, সাবকর্টিক্যাল, বেজাল গ্যাংলিয়া, এরকম বিভিন্ন পার্টস থাকে। আমাদের এপিলেপসি হয় যদি এই পার্টসগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখান থেকে একটা স্পার্ক ওয়েভের ফর্মেশন হয়, সেই কারণে এপিলেপসি হয়। এবার এই ক্ষতিগ্রস্ত হওয়াটা আপাত দৃষ্টিতে কোনো কারণ থেকে হতে পারে, যেমন স্ট্রোক থেকে হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, নিউরোসিস্টিসার্কোসিস থেকে হতে পারে, ব্রেনে কোনো এভি ম্যালফরমেশন থাকলে হতে পারে। আবার আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াও কিন্তু সেখান থেকে এপিলেপসি ওয়েভ ফর্মেশন হয়। আমি আপাত দৃষ্টি এই কারণে বললাম, সেক্ষেত্রে আমরা এমআরআইয়ে কোনো কারণ পাই না। সেই প্রবলেমগুলোর সূত্রপাত হয় মূলত যে আমাদের মলিকিউলার লেভেলে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে বা আয়নে যদি কোনো ডিসইকুইলিব্রিয়াম হয়, তাহলে সেক্ষেত্রেও এপিলেপসির সৃষ্টি হয়। এইবার আমাদের প্রশ্ন থাকে পেশেন্টদের যে এপিলেপসি কীরকম সিমটমস হয় পেশেন্টদের। দেখুন, এপিলেপসি কিন্তু সবার ক্ষেত্রে একই রকম সিমটমস হয় না। সাধারণত মৃগী বলতে বা এপিলেপসি বলতে আমরা বুঝি ঘাড় একদিকে বেঁকে যাওয়া, চোখ ওপরের দিকে উঠে যাওয়া, হাত কাঁপুনি এবং ভীষণভাবে হাত ঝাঁকুনি হয়ে পেশেন্টের অজ্ঞান হয়ে যাওয়া। এই সিমটমসটাকে আমরা সবাই এপিলেপসি বলে জানি। কিন্তু এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল ধরনের সিমটমসও হয়, যেমন আমি ভালো আছি, হঠাৎ করে চারপাশের জিনিসগুলো যেমন আমার অচেনা মনে হলো, আমার একটা পেট থেকে একটা কেমন যেন একটা সেন্সেশন হলো, তারপরে আমার চোখ একদিকে ঘুরে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এটাও একটা এপিলেপসির সিমটমস। আরেকটা সিমটমস হলো হঠাৎ করে আমার সামনে, চোখের সামনে লাল নীল আলো এলো, মনে হলো যেন চোখের সামনে লাল নীল আলো ফুটছে, তারপরে আস্তে আস্তে যেন আমি চারপাশে কিছু আমি বুঝতে পারলাম না, চারপাশের লোক আমার অচেনা হয়ে গেল এবং আমি ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বা অনেকের এরকমও হয়, তাদের মুখে একটা অদ্ভুত রকমের মুভমেন্ট হয়, তারপরে তারা একদিকে নিজের চারদিকে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে একসময় অজ্ঞান হয়। এইগুলো হলো এপিলেপসির বিভিন্ন সিমটমস। এপিলেপসির ঠিক কোন ধরনের সিমটমস হবে সেটা ডিপেন্ড করে আপনার ব্রেনের ঠিক কোন জায়গাটা থেকে এপিলেপসি ওয়েভ ফর্মেশন হচ্ছে। অর্থাৎ ফ্রন্টাল লোব থেকে হলে এক ধরনের, টেম্পোরাল লোব থেকে এক ধরনের, অক্সিপিটাল লোব থেকে এক ধরনের। তাহলে এই রকম যদি সিমটমস হয়, তাহলে আমরা আপাত দৃষ্টিতে ধারণা করতে পারি এটা একটা এপিলেপসির সিমটমস। তৃতীয়ত, আমাদের সবার পেশেন্টদের কোয়ারি থাকে, ডাক্তারবাবু আমাকে ওষুধ কতদিন খেতে হবে আর কি ওষুধ আমি খাবো। দেখুন, এপিলেপসির কোনো সিমটমস হলে আপনারা অতি অবশ্যই কোনো নিউরোলজিস্টকে দেখাবেন, এবং নিউরোলজিস্ট অর্থাৎ আমাদের টার্গেট থাকে সবচেয়ে কম ওষুধে এবং তার সবচেয়ে কম ডোজে কিভাবে আপনার এপিলেপসিকে কন্ট্রোল করা যায়। আপনাকে নিউরোলজিস্ট অতি অবশ্যই প্রয়োজনীয় সেইটুকু ওষুধ দিয়েই আপনার ডিজিজ অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। অযথা আননেসেসারি ওষুধ খাওয়ার দরকার নেই। বিশেষত অধিকাংশ ক্ষেত্রে কিছু ওষুধেই, জেনারেলি দুটো ওষুধেই কিন্তু এপিলেপসি কন্ট্রোল হয়ে যায়। যাদের দুটো ওষুধ সঠিকভাবে চুজ করার পর এবং সঠিক ডোজে খাওয়ার পরও কন্ট্রোল হয় না, তাদের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্ট এপিলেপসি বলি। সেই সংখ্যা কিন্তু খুবই সীমিত। চতুর্থত, আমাদের অনেক পেশেন্টের কোয়ারি থাকে, এই এপিলেপসি ওষুধের কি সাইড এফেক্ট আছে। দেখুন, সব ওষুধেরই সাইড এফেক্ট আছে, কিন্তু যদি দেখা যায় যে সাইড এফেক্টের তুলনায় আপনাদের এপিলেপসির প্রবণতাটা সেই ওষুধ খেয়ে কমে যায়, তার মানে তার রিস্কের চেয়ে বেনিফিট অনেক বেশি। তবে কিছু ওষুধ নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কিছু ওষুধ খেলে গায়ে ভীষণভাবে র্যাশ হয়, কিছু ওষুধ খেলে হাঁটতে গেলে টলমল করার সম্ভাবনা থাকে, কিছু ওষুধ খেলে লিভারের জন্ডিস বা লিভারের এনজাইমস বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কিছু ওষুধ খেয়ে অনেক ক্ষেত্রে গাম হাইপারট্রফি হয় বা চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি কোনো নিউরোলজিস্টকে দেখাবেন, তিনি অতি অবশ্যই সেই ওষুধের সাইড এফেক্টগুলোকে আপনাকে সতর্ক করবেন, এবং আপনি যদি দেখেন এই অসুবিধাগুলো হচ্ছে,
তাহলে আপনি নিকটবর্তী নিউরোলজিস্ট যে আছে তাকে জানাবেন এবং তিনি অতি অবশ্যই আপনার সেই ওষুধ চেঞ্জ করে দিয়ে আপনার ক্ষেত্রে যে ওষুধ সেই ওষুধ আপনাকে দেবেন। আরেকটা পেশেন্টদের খুব কোয়ারি থাকে, এপিলেপসি কি পুরোপুরি নির্মূল হয়ে যায়? দেখুন, এটা ডিপেন্ড করে আপনার ঠিক কী ধরনের এপিলেপসি হয়েছে তার উপর। কিছু এপিলেপসি থাকে জুভেনাইল মায়োক্লনিক এপিলেপসি, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বছর ওষুধ খেতে হয়। ওষুধ বন্ধ করলে খিঁচুনি আবার হওয়ার টেন্ডেন্সি থাকে। আবার কিছু ধরনের এপিলেপসি থাকে যে এপিলেপসিগুলোতে সীমিত সময়ের জন্যই কিছু ওষুধ খেতে হয়, তারপরে সেগুলো ধীরে ধীরে একজন ডাক্তারের পরামর্শে সেগুলো কিন্তু আস্তে আস্তে অফ করা যায়। অর্থাৎ আপনার কতদিনের ওষুধ খেতে হবে বা বহু বছর খেতে হবে কিনা সেটা আপনি নিউরোলজিস্ট আপনাকে সঠিকভাবে আপনার এপিলেপসি ঠিক কী ধরনের এপিলেপসি, কী রোগ নিয়ে এপিলেপসিটা হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে গাইড করে দেবেন। লাস্টলি আমার পেশেন্টদের কোয়ারি থাকে যে ডাক্তারবাবু, বাড়িতে তো আমার এপিলেপসি পেশেন্ট আছে, তার যদি খিঁচুনি হয় বা রাস্তায় যদি কিছু হয় তাহলে আমি কি করব? প্রথমত আমি বলে রাখি, প্যানিক করবেন না, আর যাই করুন না কেন। যখন কোনো পেশেন্টের খিঁচুনি হচ্ছে তখন আপনারা পেশেন্টকে এক পাশ করে শুইয়ে দেবেন। লক্ষ্য রাখবেন তার সামনে যেন কোনো ধাতব বস্তু না থাকে বা কোনো আঘাত সে যেন তাতে না পায়। তার জামা থাকে সেগুলো একটু ঢিলে করে দেবেন। তাকে এক পাশ করে শুইয়ে দেওয়াটা হলো প্রথম এবং প্রধান জিনিস। বেশিরভাগ ক্ষেত্রেই এই এপিলেপসি 3 থেকে 5 মিনিটের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়। কিছু ক্ষেত্রে সেটা 5 মিনিটের পরও কন্টিনিউ করতে থাকে। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। যদি সেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তাহলে এত প্যানিক করার কিছু নেই, সে কিছুক্ষণ কনফিউজ থেকে তারপরে আবার ঠিক হয়ে যায়। আর যেটা করবেন না সেটা হলো কখনোই তার মুখের মধ্যে চামচ ঢুকিয়ে বা তার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে তার দাঁত খোলার চেষ্টা করবেন না, এক্ষেত্রে তার দাঁতের ইনজুরি হবে। বা কখনোই অনেকে যেটা করে বিভিন্ন রকমের গন্ধ শোকায়, সেটা করার কোনো চেষ্টা করবেন না। অনেকে তার চোখে মুখে জল দেয়, সেটা করেও আদপে কিছুই লাভ হয় না। এই হলো আজকে এপিলেপসির যে মোস্ট কমন কিছু প্রশ্ন, তার উত্তর। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।